শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আবার আমি তোমাদের সামনে একটা ক্লাস নিব। যে আমি আবু হাসান মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক, পদার্থবিজ্ঞান, ঝাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। তো একটু খেয়াল করি, আমরা গত ক্লাস যেটা করেছিলাম সেই ক্লাসটা ছিল আমাদের লন, রোলার, ঠেলা এবং টানা। আমি এখানে ছবিটা এঁকে দিয়েছি, তোমরা আর একটু খেয়াল করো ছবিটার দিকে। গতদিন আমাদের যে ক্লাস ছিল যে এটা হচ্ছে লন, রোলার, টানা। তো এই চিত্রটা হচ্ছে রোলার, টানা, আর এটা হচ্ছে লন, রোলার, ঠেলা। এখন আমরা দেখি যে আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে যখন টানা হয়, রোলারকে যখন টানা হয় তার নিজস্ব একটা ওজন ছিল, আর যখন টানা হয় তখন এফ সাইন থিটা পরিমাণ ওজন হ্রাস পায়। রোলার যখন টানা হয় তখন এফ সাইন থিটা পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ রোলারের ওজনটা তখন কত দাঁড়ায়? রোলারের যে আপাত ওজন দাঁড়ায় সেটা কি দাঁড়ায়? ডব্লু মাইনাস এফ সাইন থিটা। এটা হচ্ছে আপাত ওজন। তখন এর ওজনটা এমন হয়। আর যখন ঠেলা হচ্ছিল তখন রোলারের যে সাধারণ যে ওজন ছিল তার সাথে আরও এই উপাংশ অর্থাৎ এফ সাইন থিটা পরিমাণ বেড়ে যায়। এফ সাইন থিটাটা হচ্ছে বর্ধিত অবস্থা, ওজনটা বেড়ে যায়। কি পরিমাণ ওজন বাড়ে সেটা, অর্থাৎ রোলারের স্বাভাবিক যে ওজন ছিল তাছাড়া তার ওজনটা বেড়ে যায়, অনুভূত ওজনটা বেশি মনে হয়, অর্থাৎ ডব্লু মাইনাস এফ, ডব্লু প্লাস এফ সাইন থিটা। এটা হচ্ছে আমাদের আপাত ওজন যখন ঠেলা হয়। তো শিক্ষার্থীরা আমরা এটা বুঝতে পারলাম নিশ্চয়ই। গতদিন আমরা ওখানে একটা বিষয়ে একটুখানি সমস্যা ছিল, যেমন আমরা এটা ছিল হ্রাসকৃত ওজন টানের ক্ষেত্রে, আর বাকি রোলারের যে ওজন ছিল তার থেকে এটা বিয়োগ হয়ে যায়, গেলে টানতে সহজ মনে হয়। আর এখানে এসে এই ওজনটা তার টোটাল ওজনের সাথে, রোলারের ওজনের সাথে এই উপাংশটা আবার বেড়ে যায়, যার কারণে ঠেলার সময় একটু কষ্ট বেড়ে যায়। তো আমাদের যে এখন যে কাজটা আমাদের দেখতে হবে, আমরা আজ যে ক্লাস শুরু করব সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। হোয়াট ইজ স্কেলার প্রোডাক্ট? স্কেলার প্রোডাক্টে আজ আমাদের যে ক্লাস সেটা হচ্ছে কি স্কেলার গুণন। স্কেলার গুণনটা হচ্ছে দুইটা ভেক্টর রাশির গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তবে সেই গুণনকে আমরা কি বলি? স্কেলার গুণন বলি। আবারও বলছি, তোমরা খেয়াল করো, দুইটা ভেক্টর রাশির গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তবে সেই গুণনকে আমরা স্কেলার গুণন বলি। তো আমরা একটু মুছে দেই, দিয়ে একটু সামনে আগাই দেখি। দুইটা ভেক্টর রাশি, আমাদের সংজ্ঞাটা ছিল দুটো ভেক্টর রাশির গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায়। তো আমরা ধরে নিচ্ছি এটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর। তো
তো এ একটা ভেক্টর এবং বি আরেকটা ভেক্টর। এ ও বি এর মধ্যবর্তী কোণ আছে এখানে থিটা। তো এখন দেখেন যে এই যে স্কেলার গুণন কাকে বলছি সেই হিসেবে আমরা একটু দেখি। দুটা ভেক্টর রাশির গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তবে সেই গুণনকে স্কেলার গুণন বলে। একে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি আমরা এ ও বি দুটি ভেক্টর হয় যাদের মধ্যবর্তী কোণ থিটা, তখন আমরা এটাকে এ ডট বি হিসাবে লিখতে পারি স্কেলার গুণনকে, অর্থাৎ সি সমান এ ডট বি। এখানে সি হচ্ছে একটা স্কেলার রাশি। তো এই স্কেলার রাশিটা কেমন হবে? উক্ত স্কেলার রাশিটি হবে পৃথক পৃথক ভেক্টর দ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। দেখেন তাহলে এ ডট বি সমান উক্ত ভেক্টর দ্বয়ের মান, এখানে এ মডুলাস, এ ভেক্টরের মান হচ্ছে এ মডুলাস, বি ভেক্টরের মান হচ্ছে বি মডুলাস, কোসাইনের গুণফলের সমানুপাতিক অর্থাৎ কস থিটা। তাহলে আমরা কি পড়লাম? আবারও আমি রিপিট করছি, তোমরা খেয়াল করো সবাই। দুটা ভেক্টর রাশির গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায়, দুটা ভেক্টর রাশির গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তবে সেই গুণনকে আমরা বলি স্কেলার গুণন। উক্ত স্কেলার রাশিটি হবে পৃথক পৃথক ভেক্টর দ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তো এটাকে আবার এভাবে আমরা লিখতে পারি এ বি কজ অফ থিটা, এ ডট বি সমান। তো এটা কিন্তু আমাদের একটা সূত্র হয়ে গেল, এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। এখন আমাদের আরেকটা কাজ আছে এখানে, তোমরা দেখো এবং লিখে নাও সবাই। কাজ হচ্ছে যে লম্ব অভিক্ষেপ, এখান থেকে আমরা আরেকটা বিষয় পেয়ে যাই যে লম্ব অভিক্ষেপ কিভাবে নির্ণয় করতে পারবো। তো লম্ব অভিক্ষেপ কাকে বলে সেটাও আমাদের একটু জানতে হবে। লম্ব অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ হচ্ছে দুটা ভেক্টরের যে কোনো একটার শীর্ষবিন্দু হতে অপর ভেক্টরের উপর লম্ব টানলে সেটি যে অংশকে কেটে নেয়, অর্থাৎ এই যে কর্তিত অংশ, এটা আসলে কি? এটা হচ্ছে বি কস থিটা, এই অংশটা, কর্তিত অংশটা হচ্ছে এটা। আবার যদি আমরা এটা কিভাবে বলবো যে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, তখন কি আসছে? বি কস থিটা সমান এ ডট বি বাই এ মডুলাস, অথবা এ ডট বি বাই এ, শুধু এটাও লেখা যায় বি কস থিটা সমান। তো আমরা এটা একটা সূত্র পেয়ে গেলাম। অনুরূপভাবে যদি আমরা বলি যে বি বরাবর এর লম্ব অভিক্ষেপ, তখন আমাদের চিত্রটা এমন হবে, আমি এখানে এঁকে দিচ্ছি। এটা একটা ভেক্টর, এটা আরও একটা ভেক্টর, এটা যদি এ হয়, এটা আমরা বি ধরে নিলাম, এর মধ্যবর্তী কোণ আছে থিটা। এই ভেক্টরটা যদি এখান থেকে এর উপরে লম্ব টানা হয়, অর্থাৎ এটুকু, তাহলে এটা কি হবে? এ কস থিটা। এখন আমরা খেয়াল করি বি বরাবর এর লম্ব অভিক্ষেপ, বি বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, সেটা কি দাঁড়াচ্ছে আমাদের? এ কস থিটা সমান
এ কস থিটা সমান এ ডট বি বাই এ মডুলাস নট, যেহেতু বি বরাবর, যেটা বরাবর বলে সেটা নিচে যায়, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ কস থিটা সমান এ ডট বি বাই বি। এটা হচ্ছে আমাদের পরে আরেকটা সূত্র। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমরা 2-3টা সূত্রের অবস্থা কিন্তু জানতে পারলাম। একটা হচ্ছে এ ডট বি, এখানে হচ্ছে এ বি কস থিটা। আরেকটা আমরা পেয়েছি বি কস থিটা সমান এ ডট বি বাই এ ডট বি বাই এ, যখন এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ বা এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। আরেকটা পেয়েছি আমরা এ কস থিটা সমান এ ডট বি বাই বি। তো এখানে 3টা সূত্র আমরা পেয়ে গেছি। এখন আমরা অঙ্কের দিকে যেতে পারবো আস্তে আস্তে। দেখো এই সূত্রটার ভিতরে এখানে দেখা যাচ্ছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, আর এটা কি বোঝা যাচ্ছে, এর মান বোঝাচ্ছে, যেটা প্রথম ক্লাসে আমরা দেখাইছিলাম, প্রথম বা দ্বিতীয় ক্লাসে। এটা দ্বারা বি দ্বারাও মান বোঝায়, কারণ এর মাথায় কোনো ভেক্টর চিহ্ন নেই। আর কস থিটা, এটা থিটার দ্বারা মধ্যবর্তী কোণ বোঝায়। তো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় আমরা এখান থেকে করতে পারবো। আবার এখানে আমরা এটা দেখতে পাই, এখানে কি দেখতে পাই, যে এটার দ্বারা আমরা এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে পারবো, এটার দ্বারা আমরা বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে পারবো। এখন আমরা কিভাবে স্কেলার গুণনটা প্রমাণ হয়, ওর যে সূত্র তৈরি হয়, সেটা আমরা একটু অনুসরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, এখান থেকে আমরা ধরে নিচ্ছি ত্রিমাত্রিক অবস্থার জন্য যদি এ সমান এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এবং বি সমান বি ভেক্টর সমান বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে এমন হয়, তো হয় তবে দেখাও যে এ ডট বি সমান এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। এমন একটা প্রমাণ আমাদের দেখতে হবে, কারণ এটার দ্বারা আমাদের অঙ্ক আসবে। এটাও যে একটা সূত্র, তো সেটা আমরা কিভাবে দেখব সেটা আমরা একটু দেখে নিই। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, আমরা সাধারণ অনেক গুণ করে থাকি। এখানে আমরা ডট গুণন করতেছি, এ ডট বি, এখানে বলা আছে কি এ ডট বি, তাহলে এ ডট বি। এখন এ মান কত, এ ভেক্টরটা কত ছিল, এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে। তোমরা অনুসরণ করার চেষ্টা করো, সহজ হবে ইনশাআল্লাহ। বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কে। যদি লেখার ভিতরে কোনো ত্রুটি মনে হয়, যেহেতু আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু ফলো করতে থাকো, তাহলে বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ। দেখো এখানে এটা কিন্তু ডট গুণন, ডট চিহ্ন বলি এটাকে আমরা, স্কেলার প্রোডাক্ট, হ্যাঁ ডট চিহ্ন, ডট গুণন। এখন এখানে দেখো 3টা রাশি, এখানেও 3টা, তাহলে এইটা আই ভেক্টর, এইটার সাথে এটা 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 গুণ করতে হবে। তাহলে কি লিখতে পারি, এক্স
bx i ডট i। এরপরে আছে কি, তোমরা একটু হেল্প করো আমাকে, ax by i ডট j প্লাস ax bz i ডট k। এরকমভাবে সব ক্যাপ চিহ্ন যেন ঠিক থাকে, হেডগুলো যেন ঠিক থাকে, প্লাস পরবর্তীতে আবার কি আসছে, এটার সাথে আবার এই তিনটাকে আমরা দেখব, এই তিনটাকে আবারও নিতে হবে। যেমন এখানে হবে কি ay bx j ডট i। এগুলো সবই তোমরা পারবে, তারপরে আমি একটু, যেহেতু আমরা শিখতেছি, শেখার জন্য আমি তোমাদেরকে একটু হেল্প করছি। ay by j ডট j, ay bz j ডট k, এটা। এরপরে আরও একটা হবে এটার সাথে, অর্থাৎ এটার সাথে এটা আবার গুণ করতে হবে। তাহলে কেমন হবে, az bx k ডট i প্লাস az by k ডট j প্লাস az bz k ডট k, এরকম। তো একটু দেখেন, এটা খুব ইজি জিনিস, এটা আমরা এসএসসিতে বা আরও অনেক আগের ক্লাসে অনেক সাধারণ গুণ যেভাবে করি সেরকমই একটা সিস্টেম। এখানে দেখেন, এটা দিয়ে আমরা এটাকে গুণ করে নিয়েছি, তিনটা হলো। পরে আবার এটাকে দিয়ে এটাকে গুণ করে নিয়েছি, আবার তিনটা হলো। আবার আমরা এটাকে দিয়ে এটাকে গুণ করে নিয়েছি, আবারও তিনটা হলো। তো শিক্ষার্থীরা আমার মনে হয় বুঝতে কষ্ট হয়নি বা সমস্যা হয়নি মনে হচ্ছে। এখন দেখেন, এবার আমাদের কাজ হচ্ছে যে স্কেলার গুণন, যেটা এই গুণনটা ব্যবহার করা, কিভাবে আমরা এটা পাবো। আমি বাম পাশে একটু দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু খেয়াল রাখো যে এখানে দেখো i ডট i, এই i ডট i মানে কি, i ডট i মানে হচ্ছে 1, দুটো ভেক্টরের সমজাতীয় দুটো ভেক্টরের ডট গুণফলের মান 1। তাহলে আমরা কি পাচ্ছি, ax bx ইন্টু 1, আর বিপরীত জাতীয় দুটো ভেক্টরের ডট গুণফলের মান কি 0। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস তারপরটা 0 হচ্ছে যেহেতু বিপরীত জাতীয়, প্লাস তারপরেরটা 0 হচ্ছে, প্লাস তারপরেরটা আবার 1 হচ্ছে, 1 মানে ay by, প্লাস তারপরেরটা আবার 0 হচ্ছে, প্লাস তারপরেরটা আবারও 0 হচ্ছে, প্লাস তারপরেরটা আবার 0 হচ্ছে, প্লাস তারপরেরটা আবার az bz হচ্ছে। দেখেন তো একটুখানি, এখানে 1 2 3 4 5 6 7 8 9, তো 9টা ঠিক আছে। বাকি একই জাতীয় এখানে 3টা রাশি আমরা পেয়েছি, দেখছি 3টা অবস্থা, i ডট i, আরেকটা পেয়েছি আমরা j ডট j, আরেকটা পেয়েছি আমরা k ডট k। দেখেন এই 3টাই কিন্তু আমরা পেয়েছি, অতিরিক্ত কিন্তু পাওয়া যায়নি। বাকিগুলো সব বিপরীত জাতীয় রাশি, i j, এরকম j k k i, এমন ধরনের বিপরীত জাতীয় রাশিগুলো আমাদের পাওয়া যাচ্ছে। তো শিক্ষার্থীরা, তোমরা কি লিখতে পারো, এটাকে ax bx প্লাস ay by প্লাস az bz। তাহলে কি পেলাম, a ডট b সমান আসলে এটা পাওয়া গেল। তাহলে এটাও কিন্তু একটা সূত্র চলে আসলো আমাদের। এই যে, সরি একটু সুন্দর করে দেই।
এ ডট বি। তো এখন আমরা দেখো আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম, যে সূত্রটা কি ছিল, এ ডট বি সমান এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, এমন একটা সূত্র আমরা পেয়ে গেলাম। এখন তোমাদের কাছে কিছু প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে কিভাবে আই ডট আই মানে কেন 1 হলো। তো আই ডট আই কেন 1 হলো আমরা একটু খেয়াল করি, যে আমরা দেখছি আই ডট আই এটা মানে হচ্ছে 1 বলেছি আমরা, আর কি বলেছি আই ডট জে এখানে আমরা 0 বলেছি, সাথে সাথে বিপরীত জাতীয় সবগুলো 0, বিপরীত সকল রাশির ডট গুণফল মান 0, বিপরীত জাতীয়, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে যার কারণে আমি সবগুলো আর লিখলাম না, শুধু আই ডট জে 0, তাহলে এটাও বিপরীত, আই ডট কে জে ডট আই এগুলো সব 0, যার কারণে আমি একটা লিখে ছেড়ে দিলাম। আর সমজাতীয় এটা, এদের মান 1, সমজাতীয়গুলোর এটা যেমন আই আই জে জে কে কে, এগুলো সমজাতীয় হওয়ার কারণে 1। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে 1 হলো। আই ডট আই তো স্কেলার গুণনের সূত্র তোমাদের জানা আছে, আমরা প্রথম সূত্রটার দিকে খেয়াল করি, এ ডট বি সমান কি ছিল এ বি কস থিটা। তাহলে এখানে যেহেতু এটা এ আর এটা বি, তাহলে এ বি কজ অফ থিটা, এখানে এটা দিলাম। এখন একক ভেক্টরের সংজ্ঞা কি ছিল, যে ভেক্টরের মান এক একক তাকে বলি আমরা একক ভেক্টর। আর এখানে যেহেতু দুটো ভেক্টর একই রেখার উপর অবস্থিত, সেহেতু এখান থেকে 1 1 আর এটা ধরো cos 0 ডিগ্রি, কারণ একই রেখার উপরে যদি থাকে 0 ডিগ্রি হয়, তা cos 0 মানও 1 সমান আই ডট আই মানে কি বোঝাচ্ছি আমরা 1। এখানে চিত্রটা কেমন হতে পারে, এই ছিল আমাদের আই ভেক্টর, মনে করেন এখানে আছে, আরও একটা আই ভেক্টর এর উপরে নিয়ে আসা হয়েছে, আই ভেক্টর অর্থাৎ এই ভেক্টরটা যা ছিল ওটাকে এর উপরে নিয়ে আসা হয়েছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে 0 ডিগ্রি, থিটা সমান 0 ডিগ্রি। তাহলে এরা একমুখী হয়, একই দিকে ক্রিয়া করে, যার কারণে একই জাতীয় দুটো ভেক্টরের ডট গুণফলের মান 1। অনুরূপভাবে এবার মনে হয় তোমরা নিজেরাই পারবা বিপরীত জাতীয় ভেক্টরের ডট গুণফলের মান কীরকম হবে, কত হবে। তো আমরা আই ডট জেটা দেখি কি হবে। তো আই জে কজ অফ 90 ডিগ্রি, এটা একক ভেক্টর 1 1 cos 90 0 সমান 0। তো আরেকটু কোশ্চেন তোমাদের হতে পারে যে আই, এটা ছিল আমাদের জে, এটাকে আমরা ধরে নিলাম কে, যেহেতু ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থা, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। তো এক্স অক্ষের সাথে একক ভেক্টর থাকে আই ক্যাপ, ওয়াই অক্ষের সাথে একক ভেক্টর জে ক্যাপ, এবং জেড অক্ষের সাথে একক ভেক্টর কে ক্যাপ, এটা ফিক্সড থাকে। আমরা আয়ত একক ভেক্টরের সংজ্ঞা দেখেছিলাম কি, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয়, সেটি ছিল আমাদের কি আয়ত একক ভেক্টর। তাহলে এখানে ধনাত্মক অক্ষ এটা, এই যে অবস্থাটা, যেমন আমরা এখানে বোর্ডটা একটু খেয়াল করি, বোর্ডের একটা কর্নার এটা, বোর্ডের এই কর্নার যদি আমরা খেয়াল করি,
তাহলে দেখা যাচ্ছে এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, এটা আরেকটা অক্ষ। তো এরা কিন্তু ত্রিমাত্রিক ক্ষেত্রে প্রত্যেকটার সাথেই 90 ডিগ্রি কোণ করছে। এটার সাথে এটা 90 ডিগ্রি, এর সাথে এটা 90 ডিগ্রি, এর সাথে এটাও 90 ডিগ্রি। ছবিতে এসে আমরা এরকম ফ্ল্যাট দেখতেছি, বাট এই এটা ফ্ল্যাট না, এরকম দেখতে হবে তোমাদেরকে, এরকম। তাহলে আমরা এর সাথে এটা কত ডিগ্রি দেখতেছি? 90 ডিগ্রি। এর সাথে এটা 90 ডিগ্রি, এর সাথে এটাও 90 ডিগ্রি। অর্থাৎ এখানে যে মনে হচ্ছে যে 90-র বেশি, আসলে এটা 90-র বেশি না, এটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ এটা জেড অক্ষ এক্স এবং ওয়াই অক্ষের উপর লম্বভাবে থাকে। তো ত্রিমাত্রিক ক্ষেত্রে সব সময় এই যে প্রত্যেকটা অক্ষ প্রত্যেকের সাথে লম্বভাবে ক্রিয়া করে। তাহলে আমরা এখানে কি দেখলাম? এই যে আই ডট জে, এদের মধ্যবর্তী কোণ এখানে কত? 90 পেলাম। আবার যদি আমরা এটা দেখি জে ডট কে, তাদের মধ্যবর্তী কোণও 90 পাবো। যদিও মনে হচ্ছে যেন বেশি, কিন্তু বেশি না, এটা এভাবে নিতে হবে, তোমাকে এভাবে নিতে হবে। নিয়ে এই অক্ষের সাথে এটার মধ্যবর্তী কোণ, যদি আমরা কে আই নেই তো সেটাও মনে হচ্ছে যেন বেশি, তো এটাও বেশি না, এটা এভাবে নিয়ে আই-এর সাথে কে এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো শিক্ষার্থীরা আমরা এখন বুঝতে পারলাম যে আই ডট জে এবং আই ডট আই এগুলোর মান কিভাবে 0 হয় আর কিভাবে 1 হয়। তো এটা মুছে দেই, দিয়ে সামনে আগাই। তাহলে এখান থেকে আমরা আরো দুইটা জিনিস পেয়ে গেলাম। আই ডট আই অর্থাৎ সমজাতীয় দুটো ভেক্টরের ডট গুণফলের মান হচ্ছে 1, আর বিপরীত জাতীয় দুটো ভেক্টরের ডট গুণফলের মান কি পাচ্ছ? আই ডট জে সমান 0। বিপরীত জাতীয় দুটো ভেক্টরের ডট গুণফলের মান হচ্ছে 0, 0। এখন আমি একটা উদাহরণ তোমাকে দেখাচ্ছি, দেখো। যদি এমন কোনো কোশ্চেন হয় অবজেক্টিভে, আই ডট জে ব্র্যাকেট ডট আই ডট আই সমান হট, অথবা এমন হলো আই ডট আই ডট আই সমান কি হয় সেটাও আমাদের দেখতে হবে, অথবা এমন দরকার নেই, আমরা আই ডট আই এটা দিয়ে দিই, এটা সমান হট। এরপরে যখন আমরা ভেক্টর গুণনটা করতে পারবো, এখন আজ আমরা করছি স্কেলার গুণন। ভেক্টর গুণন যখন করব তখন আরেকটা ফাংশনের সাথে জয়েন্ট হতে হবে, ওটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। তো এখানে দেখো, যেহেতু আমরা জানি সহজেই, দেখো আই ডট জে মানে 0, ডট দিলাম, আই ডট আই মানে 1। তাহলে 0-র সাথে যদি কোনো কিছু গুণ করে দেওয়া হয়, এটা 0 হয়ে গেল। এখানে এসে দেখো এটা 1 ডট 1 সমান আসলে কি হয়? 1ই হয়। তো এভাবে আমরা করতে পারি, অবজেক্টিভে আসতে পারে, এগুলো আমরা একটু দেখব। আমার মনে হয় তোমরা সবাই লিখে নিয়েছো, যদি লিখতে বাকি থাকে একটু লিখে নিয়ে নাও। আমি যদিও উপরের লাইন দুটো মুছে ফেলছি। তো তোমরা লিখে ফেলেছ, আমি মুছে দিলাম। এবার আমরা অঙ্ক করব। ভেক্টরের অঙ্ক দেখো, ধরো এ সমান আই প্লাস জে
প্লাস কে এবং বি সমান 2i প্লাস 2j और बी समान 2i प्लस j प्लस 2k ধরো এটা হলো। তো এখান থেকে আমি একটু সহজ করে নেওয়ার চেষ্টা করি। এত হলে এক নম্বর অঙ্ক যেটা, এক নম্বর অঙ্কটা খেয়াল করো যে a ডট বি সমান হট। 2 নম্বর অঙ্ক এক নম্বর অঙ্ক এটা না দিয়ে আমরা এ ভেক্টরের মান নির্ণয় করো। 2 নম্বর অঙ্ক হচ্ছে বি ভেক্টরের মান নির্ণয় করো। 3 নম্বর অঙ্ক এ ডট বি নির্ণয় করো। 4 নম্বর অঙ্ক এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো এরকম 5 নম্বর অঙ্ক এমন হতে পারে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। 6 নম্বর এমন হতে পারে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তো এমনভাবে বেশ কিছু অঙ্ক এখানে আছে, হতে পারে এরকম। এই অঙ্কগুলো যদি আমরা খেয়াল করতে থাকি, প্রথম অঙ্কটা কি দেখো, আমার মনে হয় এটা তোমরা প্রথম দিনেই আমি শিখাই দিয়েছিলাম, তোমরা পেরে যাবে যে এ সমান, এখানে এ ভেক্টরের মানের কথা বলছি আমি সংক্ষেপে করছি, তোমরা ডিটেলস করে নিও। তো এ ভেক্টরের মান, তো আসলে এ ভেক্টর এর মান মানে এ মডুলাস, এটা মানে আমরা কি লিখতে পারি √ax² ay² az²। তাহলে এ সমান √ax² ay² az²। এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এদের যে সহগগুলো ছিল আগে আমাদের ক্লাসে জানানো আছে, প্রথম লেকচার বা দ্বিতীয় লেকচারে। তো সেটাতে কি আছে 1² প্লাস 1² প্লাস 1² সমান হচ্ছে √3। এটা আমরা পেরে গেলাম। এরপরে আমাদের 2 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাও করতে পারো। বি ভেক্টরের মান, অর্থাৎ আমি একবারেই দেখাই দিচ্ছি 2² প্লাস 1² প্লাস 2², 4 প্লাস 1 প্লাস 4 √9 সমান 3। এরপরে আমরা কোনটা করব, যে এ ডট বি নির্ণয় করো। এখন এ ডট বি নির্ণয় করার জন্য আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এ ডট বি কীভাবে নির্ণয় করা যায়। 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কটা হচ্ছে এ ডট বি। তো এ ডট বি সমান সূত্র আমরা আগেই জেনে আসছি, ax bx ay by az bz, এটা আমরা আগে জেনে আসছি। এখন কি করব, জাস্ট মানটা বসাই দেব। ax, তো ax হচ্ছে এখানে x অক্ষের দিকে 1 একক, অর্থাৎ 1 ইন্টু 2 1 ইন্টু 2 প্লাস
1 into 1 plus 1 into 2 সমান হচ্ছে 2 plus 1 plus 2 সমান 5। তো a ডট b মানে এখানে আমরা পেয়ে গেলাম কি 5। এর পরের অঙ্ক আমাদের আছে a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। 4 নম্বর অঙ্ক a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো আমাদের সূত্র কি আছে আমরা আগে জেনে আসছি a ডট b সমান ab cos থিটা। তো এখান থেকে যদি থিটার মান বের করা যায় cos থিটার সমান কি লেখা যায় a ডট b বাই ab। এবার কিন্তু তোমরাই করবে কারণ আমার কাছে কোনো ক্যালকুলেটর নেই। cos ইনভার্স a ডট b বাই a b এরকম। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য আমরা এখানে এখন একটা মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু সব মানগুলো একটা সিস্টেমিকভাবে বের করে নিয়ে আসছি। তাহলে এখানে যদি শুধু আমরা মানটা বসাই দেই অর্থাৎ cos ইনভার্স a ডট b মানে ছিল 5 আর a এবং b ওটা ছিল 3√3। এটা ক্যালকুলেশন করে যেটা হয় সেটাই আমাদের উত্তর হবে। তো সেটা থেকে আমরা মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থীরা এটা তোমরা একটু ঠিক করে নিও কত ডিগ্রি কোণ আসে, পরে আমাকে জানাই দিও তোমরা। তো এটা তোমরা করে ফেলো। আরেকটা বিষয় হচ্ছে আরেকটা অঙ্ক এখানে আছে, সেটা কি আমি এটা মুছে দিলাম উপর থেকে। সে অঙ্কটা হচ্ছে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত। তো লম্ব অভিক্ষেপের সূত্র যেটা বরাবর, এখানে একটা টেকনিক মনে রাখা দরকার, যেটা বরাবর বলে বা যার উপরে সেটা নিচে চলে যায়। তো এখানে এর উপরে বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তো এর উপর বি অর্থাৎ এ নিচে আসে, এটা কোনো নিয়ম না, এটা জাস্ট টেকনিক, আমরা মনে রাখি। তাহলে সূত্র কি আছে বি cos থিটা সমান এ ডট বি বাই এ। এখানে এ ডট বি যেটা, এটা কত নাম্বার অঙ্ক যাচ্ছে আমাদের 5 নাম্বার। এ ডট বি সমান হচ্ছে 5 আর এর মান হচ্ছে √3। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে আরও ভেঙে লিখতে পারি, এখানে লিখলেও অসুবিধা নেই। অনুরূপভাবে 6 নাম্বার অঙ্ক যেটা ছিল সেটা কি ছিল এ cos থিটা সমান এ ডট বি বাই বি অর্থাৎ 5 আপন বি সমান আমাদের এখানে ছিল 3। এটা আমরা করে ফেলব। তো শিক্ষার্থীরা আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি। এখন আমরা একটু সামনে আগাবো, এটা তোমরা একটু লিখে নাও সবাই, 2-4 মিনিটের ভিতরে সবাই লিখে নাও। তো লিখে নিয়েছো, আমরা মুছে ফেলি।
তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দেই, একটা বাড়ির কাজ। বাড়ির কাজ a সমান -3i + 2j -3k এবং b সমান i -2j -3k, এটা 4i দিয়ে দেই, 3k হলে এই ভেক্টর এগুলো বের করতে হবে একইভাবে। তো আমরা এগুলো সব করে ফেলবো বাসায়, করে আগামী দিন আমরা এটা নিয়ে আসব। এরপরে আমরা এটা একটু লিখে নিয়ে নাও সবাই। নেক্সট ক্লাস আমরা যেটা করব সেটা হচ্ছে ভেক্টর গুণনের উপরে। আমি যদিও সময় আছে যেহেতু কিছু আলোচনা করে দেই ভেক্টর গুণন। ভেক্টর গুণন আমি আবারও একটু ঠিক করি। স্কেলার গুণনের যে চিত্র ছিল তার সাথে একটু কম্পেয়ার করে দিই। স্কেলার গুণন, স্কেলার গুণনের যে চিত্রটা ছিল, এ একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এটা ছিল। এখন আমরা করব ভেক্টর গুণন। তোমরা একটু লিখে নাও সবাই, ভেক্টর গুণন। ভেক্টর গুণন এটা কাকে বলে? স্কেলার গুণন ছিল, আবারও একটু আলোচনায় আসছি আমরা। স্কেলার গুণন কি ছিল? দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তবে সেই গুণনকে আমরা স্কেলার গুণন বলি, যেটাকে আমরা এভাবে দেখছিলাম, a ডট বি সমান এ বি কজ থিটা, এটা দেখছিলাম। এখন আমরা যেটা দেখব ভেক্টর গুণন, যেটা দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তবে সেই গুণনকে আমরা ভেক্টর গুণন বলি। কেমন দেখো, চিত্রটা আগে ঠিক করে নাও। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এখানে একটা আমরা অবস্থা দেখাই দিলাম, এটা একটা স্ক্রুর মতো দেখালাম, জাস্ট এভাবে বা যে কোনো ভাবে হতে পারে। এটা থিটা কোণ। একটু পার্থক্যটা দেখে নাও। স্কেলার গুণন যেটা ছিল শুধু থিটা কোণ ছিল, এখানেও থিটা কোণ আছে, বাট স্কেলারের কোনো মান ছিল বাট দিক ছিল না, বিধায় এখানে তীর চিহ্ন লাগানো ছিল না। এখানে এসে একটা তীর চিহ্ন দেওয়া আছে, আর এখানে একটা দিক দেখানোর জন্য আলাদা একটা অবস্থা আছে। এটাকে আমরা এটা ক্যাপ দ্বারাও প্রকাশ করতে পারি। তো দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তবে সেই গুণনকে আমরা বলি ভেক্টর গুণন। যেমন একে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায়, অর্থাৎ এটা সি বলতে পারি, যেটা ভেক্টর রাশি হিসেবে দেখাতে পারি। দুটো ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায়, আর এখানে ছিল কি দুটি স্কেলার রাশির গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায়। তো এখান থেকে আরেকটু দেখো, সি সমান এ বি কস থিটা, এটাও আমরা লিখতে পারতাম মান। এখানে এসে আমরা উক্ত ভেক্টর রাশিটি হবে
অর্থাৎ এ ক্রস বি সমান পৃথক পৃথক ভেক্টর দ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। একটু খেয়াল করেন, এখানে ছিল কি থিটা, স্কেলার গুণনে ছিল কস থিটা, এখানে এসে কি আসছে সাইন থিটা, লম্বের দিকে চিন্তা করছে, এই জন্য এটা সাইন আসছে, এর সাথে একটা এটা ক্যাপ চলে আসছে। পরে আপনি তো আমাদের একটা বিষয় এখানে দেখতে হবে যে দুইটা ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তো সেই গুণনকে আমরা বলি ভেক্টর গুণন। উক্ত ভেক্টর রাশিটি হবে পৃথক পৃথক ভেক্টর দ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। তো এটাকে আরেকটু ভালোভাবে লেখো, এটা ক্যাপ সমান এ বি সাইন থিটা, এটা আমরা লিখতে পারি এ ক্রস বি সমান। তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখলাম এটা অতিরিক্ত একটা রাশি, আগে স্কেলার গুণনে যেটা ছিল না, এখানে অতিরিক্ত একটা রাশি আসছে ইটা। এই ইটা দ্বারা কি প্রকাশ করছে? ইটার দ্বারা এই ভেক্টরের দিক প্রকাশ করছে। তো দিকটা কোন নিয়মে হবে? ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী। তো আমরা আজ এতটুকুই জানব। এখানে ভেক্টর গুণনের জন্য দেখো যে এ ক্রস বি সমান ইটা এ বি সাইন থিটা, এবং এর যে ইটা এটা তার দিক নির্দেশ করছে। কিভাবে দিক নির্দেশ হয়? ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী। তো ডান হাতি স্ক্রু নিয়ম নিয়ে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আর আজ এই পর্যন্ত তোমাদের সাথে। তো ধন্যবাদ সকলকে। শেষ।